শুভ দুপুর। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতি সবশেষ সংবাদ ও বিশ্লেষণ নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন নিটলটা বিজনেস আওয়ারে। সাথে আছি আমি হোসাইন শাহাদাত। রবি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে আমাদের এই অনুষ্ঠান। দর্শক, গোটা আয়োজনে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ছাড়াও থাকছে খবরের বিশ্লেষণ। এছাড়াও শেয়ার বাজার ও মুদ্রা বাজারের আপডেট সহ জানাবো আন্তর্জাতিক বাণিজ্যের হালচাল। দর্শক, শুরুতেই আমরা শুরুতেই ব্যাংকিং খাতের যে চলমান সংকট এবং উত্তরণ নিয়ে রাজধানীর বনানীতে চলছে সিপিডি আয়োজিত সেমিনার। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। It was said and informed that proceed আনা হচ্ছিল না, because of what? Because of speculation যে আমি পরে আনলে আরেকটু বেটার রেট পাবো। গত 2 দিন আগে এটা একটু চেঞ্জ করেছে, যে সেই কারণে কিন্তু প্রসিড আসছিল না, সেটা কিন্তু ব্যাংকের হাতে ছিল না। সো স্টেক হোল্ডার অনেককে ইনভলভ হয়ে আমাদের এই জিনিসগুলোতে উত্তরণ ঘটাতে হবে। আরেকটা জিনিস যেটা আমরা কমনলি দেখি, মিস ইনভয়েসিং, ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং ব্যাপারটা, ট্রু ব্যাংকের একটা রেসপন্সিবিলিটি আছে, বাট দেন এগেইন এটা কিন্তু আমাদের দেশে কোনো সেন্ট্রাল ডাটাবেজ নেই। প্লাস ব্যাংকের কাছে কিন্তু ওরকম ইনস্ট্রুমেন্ট নেই যে ওয়েবসাইট ছাড়া দেখা। বাট আমাদের দেশে যদি মনে করেন ফরেন মিনিস্ট্রি কিংবা আমাদের বিদেশে যেসব জায়গা থেকে ব্যবসা বেশি হয়, বাল্ক ইম্পোর্ট হয়, মেজর ইম্পোর্ট হয়, ওইসব দেশে আমাদের নিশ্চয়ই এমবাসিতে আমাদের কমার্শিয়াল অ্যাটাচে আছেন, কিন্তু দে হ্যাভ মোর অ্যাক্সেস, গভর্নমেন্ট অথরিটিস হ্যাজ মোর অ্যাক্সেস টু গেট দোজ ইনফরমেশন, মার্কেট ইনফরমেশন, অ্যান্ড দে ক্যান শেয়ার অফ একটা পোর্টাল থাকতে পারে গভর্নমেন্টের, সেখান থেকে হয়তো এই জিনিসগুলো যদি আমরা কভার করতে পারি। আর অনেক ক্ষেত্রে আমরা ট্যারিফ ভ্যালু দিয়ে কাজ হয়, বাট সেটা কিন্তু আমাদের ট্যাক্সটা হয়তো পাচ্ছি, কিন্তু যেই ফ্লাইট অফ ক্যাপিটাল হচ্ছে সেটা আমরা টাকাটা পাচ্ছি না। সেই ইনস্ট্রুমেন্টগুলো যদি থাকে, definitely it will have for all of us, and definitely what lies ahead, we have challenge, we have more challenge ahead in front of us, but inshallah we'll overcome with this effort যেটা আমরা নিতে পারি। ধন্যবাদ। Thank you for that optimistic perspective. আমাদের এনবিআর এর কিন্তু ট্রান্সফার প্রাইসিং সেল একটা আছে এই ধরনের ইনফরমেশন গুলো রিয়েল টাইমে নেওয়ার জন্য। সেইটা কাজ করলে এইটা হয়তো অ্যাড্রেস করা যেতে পারে। আমি আপনার কাছে আসছি, উনি অনেকক্ষণ ধরে হাত তুলছেন। জাহিদ, আপনি বলেন কাইন্ডলি, তারপরে আপনাকে দিব, সবাইকে দিব। জি, ধন্যবাদ। শুরু করছি ফাহমিদা আপাকে ধন্যবাদ দিয়ে। অসাধারণ একটা পেপার হয়েছে, যদিও উনি বলেছেন যে একই পেপার হয়েছে এবং আবার বলা হলো আরো 10 বছর কমপক্ষে। আমার কাছে সময়টা অবশ্য একটু বেশি মনে হয়। আচ্ছা, যাই হোক, আমি 2-1টা কথা একটু বলতে চাই, সব কথা চলে এসছে। আমি ব্যক্তিগত আগ্রহে অর্থনীতির খোঁজ খবর রাখি, পড়াশোনা করার চেষ্টা করি, বাট আই ওয়াজ ট্রেইনড অ্যাজ এ মেডিকেল ডক্টর। তো এই কারণে কথাটা বললাম, শরীরে কোথাও যদি ক্যান্সার পাওয়া যায়, আমাদের প্রথম কাজ হচ্ছে খুঁজে দেখা আরো কোথায় এই ক্যান্সার আছে কিনা, ক্যান্সারটা ছড়িয়েছে কিনা। তো আমি খুঁজতে গেলাম, আমাদের এই যে এই সেক্টরের ক্যান্সার একটা পেলাম, আর আছে কিনা খুঁজতে গিয়ে দেখি তো সব জায়গায় ক্যান্সার। এই কনটেক্সট আমাদের বলা দরকার, তাতে আসলে আমরা বুঝবো সমস্যাটা কেন এবং সমাধান কিভাবে হবে। জ্বালানির কথা আসলো, আমরা আমাদের দেশে সেই দায় মুক্তি আইন দিয়ে কতগুলো বেসরকারি কোম্পানিকে অবৈধ সুযোগের খবর জানি। আমরা গ্যাসের কথা এসছি, আমরা আমাদের গ্যাস খুঁজে বের করি না, কিন্তু আমরা দেখব কিছু মানুষকে আমরা এলএনজি রিগ্যাসিফিকেশন প্ল্যান্ট করতে দিয়েছি, তাকে এখন এলএনজিও ইম্পোর্ট করতে দিয়েছি। আমরা দেখছি আমাদের একেবারে বেসিক কনজিউমার যে গুডস, আমি একটা উদাহরণ দিতে পারি, সেটা হচ্ছে সয়াবিন তেল নিয়ে যখন কারসাজি হচ্ছিল, তখন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর যেটা আছে, যেটা একটা রাষ্ট্রীয় সংস্থা, তারা আমাদেরকে ডেটা দিয়েছিলেন 15 দিনে বাজার থেকে 1000 কোটি টাকা তুলে নেওয়া হয়েছে। আজ পর্যন্ত কি কোনো ব্যবস্থা হয়েছে? তো প্রত্যেকটা জায়গায় তো আসলে ক্যান্সারটার নাম কি, এটা আসলে ফাহমিদা আপা তার পেপার একটা জায়গায় একটু বলেছেন, আমি এটাকে একটু এলাবোরেট করি। সেটা হচ্ছে, আমরা আসলে খুব সরাসরি সবাই বলছি না, আমি সরাসরি বলে ফেলতেই চাই, বাংলাদেশ আসলে একটা অলিগার্কি। যখন অলিগার্কি তৈরি হয় একটা সোসাইটিতে, তখন আপনি এটা দেখবেন। এবং যেটা খুব ভয়ঙ্কর, অলিগার্কিতে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে, ওখানে শুধুমাত্র কিছু মানুষ অন্যায় সুবিধা পায় না, অন্যায় সুবিধা দেওয়ার জন্য আইন তৈরি হয়। আমরা একটু আগে যে জ্বালানি ক্ষেত্রের কথা বললাম, যে মানুষগুলো বিরাট টাকা নিয়ে গেল, কেউ কিন্তু অপরাধ করেনি। সেম ইজ হ্যাপনিং হিয়ার। এখানে এই যে 1-2% কথা হলো, যিনি রিশিডিউল করলেন, উনি কি বেআইনি কিছু করেছেন? করেননি। এটা আইন করে, নীতিমালা করে তাকে সেই সুযোগটা দেওয়া হয়েছে। সুতরাং এই যে একটা স্টেট বা গভর্নমেন্ট কিছু মানুষের ফেভারে আইন এবং বিধি তৈরি করছে জাস্ট তাকে সুযোগ দেওয়ার জন্য,
সেই পরিস্থিতিটা অলিগার্কিতেই হয়। আমি আরেকটা আইনের কথা বলি, ডক্টর সালেউদ্দিন স্যার বলছিলেন গভর্নর থাকা না থাকার কথা, কি আমরা কি একজন গভর্নরকে এক্সটেনশন দেওয়ার জন্য আইন চেঞ্জ করিনি? ওনার বয়স 65 পার হয়ে গেছে, আইনে 65-র পর গভর্নর থাকা যায় না। উনি কি খুব ভালো গভর্নর ছিলেন? না, উনি ডিগ্রেড পেয়েছিলেন, আমাদের মনে আছে, ভাগ্যের শুনে এফ পাননি। সো আমরা ক্রমাগত এমন সব মানুষকে রাখছি যাকে দিয়ে এই কাজটা করা যাবে। বলা হয়েছে। দর্শক, আমরা তখন ছিলাম রাজধানীর গুলশানে, সেখানে সিপিডি আয়োজিত ব্যাংকিং খাতের নানান সংকট এবং উত্তরণে আসলে কি করা যায় সেই বিষয় নিয়ে কথা বলছিলেন আলোচকরা। আমরা এবারে চলে যাচ্ছি অন্যান্য সংবাদে। শুধু রপ্তানি আয় বাড়ানো নয়, দেশে কর্মসংস্থান বাড়াতেও বাংলাদেশি পণ্যের বৈদেশিক বাজার খুঁজছে বাণিজ্য মন্ত্রণালয়। রপ্তানিযোগ্য পণ্যের বহুমাত্রিকতা বাড়ানোর উদ্যোগও নেওয়া হয়েছে। বাণিজ্য প্রতিমন্ত্রী জানিয়েছেন, পণ্য রপ্তানির জন্য শুধুমাত্র ইউরোপ আমেরিকার উপর আর ভরসা নয়, নতুন বাজার বাড়ছে বাংলাদেশের। একই সাথে বাড়ছে পণ্যের পরিধি। তবে অর্থনীতিবিদরা বলছেন, দেরিতে হলেও এই সিদ্ধান্ত দেশের অর্থনীতির উপর ইতিবাচক প্রভাব পড়বে। শাহনাজ ইয়াসমিনের রিপোর্ট। গত 2022-23 অর্থ বছরে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, স্পেন এবং ফ্রান্স বাংলাদেশ থেকে $29 বিলিয়ন পণ্য কিনেছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুসারে রপ্তানির ক্ষেত্রে 17% নিয়ে শীর্ষে আছে যুক্তরাষ্ট্র, জার্মানি থেকে 12.74% এবং যুক্তরাজ্য থেকে রপ্তানি আয় হয়েছে 9.55%। এছাড়াও স্পেন ও ফ্রান্স থেকে আয় হয়েছে যথাক্রমে 6.62 ও 5.92%। অর্থনীতিবিদ ডক্টর জামাল উদ্দিন আহমেদ বলছেন, বাংলাদেশের রপ্তানি বাজার এখনও হাতে গোনা কয়েকটি দেশ এবং তৈরি পোশাকের মতো কয়েকটি পণ্যের মধ্যেই সীমাবদ্ধ। প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন, এক্সপোর্ট প্রোডাক্টের ডাইভার্সিফিকেশনের ব্যাপারে বাণিজ্য মন্ত্রণালয় শুড হ্যাভ বিন এনগেজ 3 থেকে 4 বছর 5 বছর আগে হওয়া উচিত ছিল। এবার রপ্তানি আয় ও দেশে কর্মসংস্থান বাড়িয়ে এই অভিযোগ থেকে বের হতে চায় সরকার। বাণিজ্য প্রতিমন্ত্রী জানিয়েছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী খোঁজা হচ্ছে নতুন বাজার এবং বাড়ানো হচ্ছে রপ্তানি পণ্যের বহুমাত্রিকতা। নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে অন্যতম হল আমাদের 170 মিলিয়ন পিপুলের জন্য কাজের ব্যবস্থা করা এদেশের। সো এই কাজের ব্যবস্থার জন্যই আমাদের এই এক্সপোর্ট ডাইভার্সিফিকেশনে যেতে হবে, শুধুমাত্র গার্মেন্টস ওয়ার্কার দিয়ে তো হবে না। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা হলো যে আমাদের বেশি বেশি করে নতুন বাজার খোঁজা এবং নতুন নতুন প্রোডাক্টকে এই সাথে সম্পৃক্ত করা। আমাদের বাণিজ্য মন্ত্রণালয় যদি এগুলাতে, এই নতুন করিডোর গুলাতে তাদের ট্রানজাকশন ওপেন করে, তখন দেখবেন যে বাংলাদেশের যে গার্মেন্টস ইন্ডাস্ট্রির যে এক্সপোর্ট এবং এটা এমপ্লয়মেন্ট জেনারেশনের জন্য একটা বিরাট একটা অপরচুনিটি ক্রিয়েট হবে। বাণিজ্য মন্ত্রণালয় বলছে, বাংলাদেশি পণ্যের প্রধান সর্বোচ্চ দেশ যুক্তরাষ্ট্রে মোট রপ্তানির 88%ই তৈরি পোশাক, দ্বিতীয় সর্বোচ্চ গন্তব্য জার্মানি। বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, পোশাকের বাইরে গিয়ে এবার চা, পাট, চামড়া, হস্তশিল্প সহ বিভিন্ন পণ্যের রপ্তানি বাড়ানোর কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়। শুধুমাত্র গার্মেন্টস না, গার্মেন্টসের সাথে লেদার, জুট, চা, এগুলাকে আমরা কিভাবে ডাইভার্সিফাইড একটা পোর্টফোলিও তৈরি করে আমরা মার্কেট অ্যাক্সেসটা করতে পারি এবং ফোকাস রিজনাল আসিয়ান কান্ট্রিগুলা, সাউথ ইস্ট সাফটা এগ্রিমেন্টের আন্ডারে আমাদের সারাউন্ডিং যে কান্ট্রিগুলি আছে, ইস্ট এশিয়ান কান্ট্রি, কোরিয়া, চায়না, জাপান, ইটস এ হিউজ মার্কেট। বাণিজ্য প্রতিমন্ত্রী জানান, ইতিমধ্যে কানাডা বাংলাদেশের অবকাঠামো খাতে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে। বাংলাদেশ থেকে নিতে চায় পোশাকের বাইরে আইটি সহ অন্যান্য পণ্য। তারা বিনিয়োগ করছে এনি ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট যেটা ক্যাশ ফ্লো আছে। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। ক্যাশ ফ্লো আছে আমাদের। দেশের আর্থিক খাতের অপচয়কারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সবাইকে আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু। বুধবার দুপুরে রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রের হলরুমে উন্নয়ন সমন্বয়ের উদ্যোগে আসন্ন বাজেট বিশ্লেষণ করতে সংসদ সদস্য ও অংশীজনদের সহযোগিতায় আমাদের সংসদ শীর্ষক কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও উন্নয়ন সমন্বয়ের সভাপতি আতিউর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বরিশাল 2-এর সংসদ সদস্য রাশেদ খান মেনন। তিনি বলেন, এবারের বাজেটের সবচেয়ে গুরুত্ব দিতে হবে আর্থিক খাতের দুর্নীতি ও অর্থ পাচার বিষয়ে। এবারের বাজেটের অন্যতম মুখ্য বিষয় আর্থিক দিক থেকেই আমাদের সামনে নিয়ে আসতে হবে এবং সেখানে ব্যাংক, ঋণ খেলা এবং অর্থ পাচারের বিষয়টি গুরুত্বপূর্ণ।
স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠা করা, 4টি, তার মধ্যে স্মার্ট সিটিজেন, দায়িত্বশীল সিটিজেন তৈরি করতে হবে। সেটা তো আপনাকে এই সিন্ডিকেট কারা করে? আমি, আপনি, আমরা। এই জন্য বলেছেন রাষ্ট্রের মালিক যেহেতু দায়িত্বশীল মালিক হিসেবে গড়ে উঠুন। দর্শক, আপনারা জানেন সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের তদন্ত চলছে এবং সেই হত্যাকাণ্ডের একজন সন্দেহভাজনকে কিন্তু গ্রেফতার করা হয়েছে কলকাতা থেকে। সন্দেহভাজনের সেই খবর আমরা একটু জানতে চাই। কলকাতা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ভাস্কর সর্দার। ভাস্কর, আপনার কাছ থেকে জানতে চাই যে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত একজন হত্যাকারী সিয়ামকে গ্রেফতার করেছে, এই বিষয়ে আপনার কাছে বিস্তারিত কি খবর আছে? ধন্যবাদ শাহাদাত। আমি তোমাকে সেটাই বলতে চাইছিলাম যে কলকাতা পুলিশ এবং কলকাতা প্রশাসন কিন্তু গতকাল রাত অবধি বারে বারে লক্ষ্য রাখছিল যে ঢাকা প্রশাসন বা ঢাকা কি বলছে, তারা সেদিক দিয়ে দেখছে এবং এর পাশাপাশি সমস্ত তদন্তের যে খবর মানুষ কিন্তু কিছুটা জানতে পেরেছে বা আমরা জানতে পেরেছি। তার মূল উদ্দেশ্য ছিল কলকাতা পুলিশের যে এই যে মৃতদেহ টুকরো টুকরো করে কোথায় গুম করা হয়েছে বা কোথায় লুকিয়ে রাখা হয়েছে, এটাই তাদের মূল উদ্দেশ্য ছিল এবং এর সঙ্গে যে ধারালো অস্ত্রগুলো ব্যবহার করা হয়েছিল সেগুলো কোথায় আছে, এই তথ্য খুঁজতে খুঁজতে কলকাতা পুলিশের হাতে বা কলকাতা প্রশাসনের হাতে কিন্তু শাহিন না, সেটা সিয়াম ধরা পড়েছে এবং রাজ্য যে গোয়েন্দা দপ্তর সেটা বলছে, যেটা বারে বারে বলা হচ্ছিল যে আখতারুজ্জামান শাহিনের সাথে দুজন ব্যক্তি ছিলেন, সিয়াম এবং জিয়াদ। আদতে তারা একজনই ব্যক্তি, সিয়াম এবং জিয়াদ আদতে একজন ব্যক্তি, তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার মাধ্যম দিয়ে খোঁজ নেওয়া হচ্ছে যে এই বডির টুকরো কোথায় লুকানো হয়েছে বা কিভাবে এটাকে পরিকল্পনাটা সাজানো হয়েছে। এবং এর সাথে তোমাকে বলে রাখি, কিন্তু এই সিয়ামকে মধ্য কলকাতা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বোম্বে থেকে এই পরিকল্পনার জন্য তাকে আনা হয়েছিল কলকাতায় এবং সে এই ঘটনা ঘটানোর পর সে ফেরার হয়েছিল, লুকিয়েছিল, তাকে আজকে ধরা হয়েছে এবং কলকাতা পুলিশের যেটা এখন মূল লক্ষ্য যে এর মাধ্যমে তার যে বডির যে অংশবিশেষ বা বডির টুকরো কোথায় লুকানো আছে সেটাই তাদের লক্ষ্য। এবং পাশাপাশি কলকাতা পুলিশ যেটা মনে করছে যে এত বড় বডি যখন টুকরো করা হয়েছে, মাথা টুকরো করা অত সহজ ব্যাপার নয়, ফলে এই মাথাটি কোথায় পাওয়া যেতে পারে এগুলোই তাদের খুঁজছে। এবং যেমনটা জানো যে গতকাল রাতে কিন্তু আরেকটি গাড়ি উদ্ধার হয়েছে এবং এই যে এত বড় একটা হত্যাকাণ্ডের সঙ্গে কিন্তু গাড়িটি 3টি জায়গায় ব্যবহার হয়েছে। সেখানে কলকাতা পুলিশ বলছে একটা হলো যখন বরানগর থেকে এমপি সাহেব মার্কিউ স্ট্রিট অঞ্চল অর্থাৎ নিউ মার্কেটের দিকে আসছিল, এরকম একটি গাড়ি সেখানে ব্যবহার দেখা গেছে সিসিটিভিতে। এর পাশাপাশি আরেকটি গাড়ি দেখা গেছে মার্কিউ স্ট্রিট থেকে গাড়িটি যখন নিউ টাউনের যে আভিজাত্য ফ্ল্যাট সঞ্জীবা গার্ডেন সেখানে একটি গাড়ি দেখা গেছে এবং এর পাশাপাশি যেটা দেখা গেছিল যে একটি গাড়ি বারে বারে করে এই সঞ্জীবা গার্ডেন থেকে কয়েকদিন ধরে যাতায়াত করেছে, ফলে সেই গাড়িরও ফরেন্সিক রিপোর্ট তারা শুরু করেছে। এখন গাড়িটি কোন বিষয়ে ব্যবহার করা হয়েছে, সে গাড়িটি কি যখন এমপি বরানগর থেকে মধ্য কলকাতা আসে তখন ব্যবহার হয়েছে, না মধ্য কলকাতা থেকে অর্থাৎ নিউ মার্কেট থেকে সঞ্জীবা গার্ডেন গেছে তখন ব্যবহার হয়েছে, না গাড়িটি করেই আস্তে আস্তে যে লাশের যে টুকরো টুকরো অংশগুলো এই গাড়ির মাধ্যমে পাচার হচ্ছে, সেটাই এখন ফরেন্সিকের কাছে মূল বিষয়। ফরেন্সিক আমরা কিছুক্ষণ বাদে ফরেন্সিকেরও সেই রিপোর্ট আমরা পাবো। কিন্তু সবথেকে চাঞ্চল্যকর তথ্য, এখন যাকে ধরা হয়েছে তিনি হলেন সিয়াম এবং কলকাতা পুলিশের তথ্য সিয়াম এবং জিয়াদ একই ব্যক্তি জিয়াদ ওরফে সিয়াম, দুটো নাম ব্যবহার করা হচ্ছিল। তাকে এই পরিকল্পনার জন্য বোম্বে থেকে আনা হয়েছিল, সে কলকাতায় এই ঘটনা ঘটানোর পর তাকে সে লুকিয়েছিল এবং মধ্য কলকাতার কোনো একটি অঞ্চল থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে এখন রাখা কাস্টাডিতে আছে এবং সেখান থেকে তারা এখন রাজ্য পুলিশের যেটা দায়িত্ব সেটা তারা খোঁজ নেওয়া যে এই বডির অংশবিশেষ কোথায় আছে এবং যেই ধারালো অস্ত্র ব্যবহার করা হয়েছিল এই দুষ্কর্মের জন্য বা অপকর্মের জন্য সেই ধারালো অস্ত্রগুলো কোথায় আছে। ফলে মুহূর্তে মুহূর্তে চাঞ্চল্যকর তথ্য আমাদের কাছে আসছে এবং আরও আস্তে আস্তে আমরা বুঝতে পারবো যে এই ঘটনার কোন দিকে মোড় নিচ্ছে। এবং যে কালকে যখন ঢাকার সমস্ত তথ্য কিন্তু যখন এই কলকাতার যে গোয়েন্দা বিভাগ তারা কিন্তু বসে বসে প্রতিটা জিনিস তারা খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছে এবং এর সাথে সাথে যেমনটা জানো যে এইখানে যেই ট্রলি ব্যাগগুলো ব্যবহার হয়েছে, যেই সঞ্জীবা গার্ডেনের কাছাকাছি যে শপিং মল আছে সেই শপিং মল কোন শপিং মল থেকে কেনা হয়েছিল সেই সমস্ত শপিং মলের ফুটেজ তারা জোগাড় করেছে এবং সেখানে দেখছে কিভাবে তারা ট্রলি কিনেছিল, কিভাবে তারা প্লাস্টিক কিনেছিল এবং অপর একটি দোকান থেকে রক্তের দাগ মোছার জন্য কিভাবে তারা ব্লিচিং পাউডার কিনেছিল, সেই সমস্ত ফুটেজ কিন্তু তার কাছে আছে। ফলে যে রহস্য যেটা ঘনীভূত সেটা কিন্তু অনেকটাই মিটিয়ে আনতে পেরেছে কলকাতা পুলিশ এবং অবশ্যই ঢাকা প্রশাসনের সহযোগিতায়।
এখন এই শাহিন অনেকটাই তথ্য দিতে পারে বলে আমরা মনে করছি। শাহিনের মাধ্যম দিয়ে আমরা জানতে পারবো যে এই ট্রলিগুলোর মাধ্যমে সে কোথায় কোথায় হস্তান্তর করে, মানে কোথায় কোথায় দেহ দাফন করা হয়েছে না লুকিয়ে রাখা হয়েছে। সবথেকে বড় যেটা সন্দেহ করা হচ্ছে, এই শরীরের অংশ বিশেষ নাও পাওয়া যেতে পারে, কেন এই অঞ্চলে প্রচুর মাছের চাষের ভেড়ি আছে, সেখানে তারা সেই জলের মধ্যে বা জলাশয়ের মধ্যে তারা ফেলে দিতে পারে। কিন্তু রাজ্য পুলিশের যেটা বারে বারে দাবি করা হচ্ছে, বডি টুকরো করা হলেও মাথা বা মুন্ডু কিন্তু এত সহজ ব্যাপার নয়, ফলে সেটা কোথাও দাফন করা হয়েছে বা লুকিয়ে রাখা হয়েছে, ফলে সেটা পেলেই তার মাধ্যম দিয়ে ডিএনএ করে পরবর্তী প্রস্তুতিতে বোঝা যাবে। ফলে এখন রাজ্য পুলিশের কাছে বড় রকম হাতে এসেছে সিয়াম এবং জিয়াদ। আমি বারে বারে বলছি যে ওরফে একজনই ব্যক্তি শাহিনের সাথে যারা পাশে ছিলেন, অর্থাৎ আখতারুজ্জামান শাহিনের সাথে যারা ছিলেন বলে বারে বারে দাবি করা হচ্ছিল দুটো ব্যক্তি, আদতে দুটো ব্যক্তি না, সিয়াম জিয়াদ এবং সাইম ওরফে একই ব্যক্তি। তিনি এখন রাজ্যের যে গোয়েন্দা পুলিশের হাতে এখন গ্রেপ্তার আছেন, তাকে নিয়ে কিছুক্ষণ বাদেই হয়তো খোঁজ খবর শুরু করবে। এই তথ্যই থাকছে আমার কাছে এখনো পর্যন্ত। ধন্যবাদ। আপনার মাধ্যমে আসলে আমরা এই চাঞ্চল্যকর যে হত্যাকাণ্ড তার অনেকগুলো তথ্য আমরা পেলাম, এবং আপনি খবর রাখতে থাকুন। আপনার সাথে পরবর্তী সংবাদে নিশ্চয়ই আরও আপডেট আপনি জানাতে পারবেন। অসংখ্য ধন্যবাদ ভাস্কর আপনাকে। দর্শক, আমরা কলকাতা থেকে শুনছিলাম এমপি আনার হত্যাকাণ্ডের সবশেষ পরিস্থিতি। ভাস্কর সর্দার আমাদের সাথে যুক্ত হয়েছিলেন কলকাতা থেকে। দর্শক, নিটল টাটা বিজনেস আওয়ারের সময় হলো একটা বিরতির, ফিরবো একটু পর, সাথেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি নিটল টাটা বিজনেস আওয়ারে। দর্শক, আমরা এবার রপ্তানির যে প্রতিবেদনটি আপনারা দেখছিলেন, যেখানে আমরা যে প্রতিবেদন আসলে বলা হচ্ছিল যে বাংলাদেশের রপ্তানি বহুমুখীকরণে আসলে সরকার এখন উদ্যোগ নিয়েছে, নতুন নতুন বাজারের খোঁজ করা হচ্ছে, নতুন পণ্যের মধ্যেও বহুমুখীকরণের একটি প্রচেষ্টা চলছে। এই বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাই। আমাদের সাথে যুক্ত হয়েছেন বিকেএমএ নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম। জনাব হাতেম, স্বাগত জানাচ্ছি আপনাকে। পণ্যের বহুমুখীকরণের কথা অনেকদিন ধরেই বলা হচ্ছে, আপনারাও চেষ্টা করছেন, সরকার চেষ্টা করছে, সেই সাথে নতুন নতুন বাজার, যেহেতু আমরা আসলে ইউরোপীয় ইউনিয়নের যে দেশগুলোতে আমরা এখন যে শুল্কমুক্ত সুবিধা পেয়ে থাকি, 2026 সালের পরে সেই সুবিধা আমরা পাবো না, সেক্ষেত্রে আমাদের অবশ্যই এই বাজার নির্ভরতার উপর নির্ভরতা নিশ্চয়ই কমাতে হবে। সেখানে আপনারা নজর দিচ্ছেন, সরকারও চাইছে। সবকিছু মিলিয়ে এখনকার পরিস্থিতি জানতে চাই আপনার কাছে। দেখেন, দীর্ঘদিন যাবৎ সরকার আমাদেরকে নানাভাবে নতুন বাজার খোঁজার জন্য সহযোগিতা করেছে। আমরাও অ্যাগ্রেসিভলি এই জায়গাটাতে আমরা কাজ করেছি, এবং যার ফলে আপনি দেখেন বিগত বছরগুলিতে কিন্তু নতুন বাজারে রপ্তানি কিন্তু খুব বেড়েছে। এবং এখন পর্যন্ত যদি আপনি দেখেন, সাউথ কোরিয়া, জাপান, তারপরে চীন, এই মার্কেটগুলিতে, ইভেন ইন্ডিয়া, এই মার্কেটগুলিতে কিন্তু আমাদের রপ্তানির গ্রোথ কিন্তু খুব ভালো। এবং এই নেগেটিভের মধ্যেও সারা বিশ্বে যখন আমাদের নেগেটিভ গ্রোথ চলছে, তখনও কিন্তু এই নতুন বাজারগুলিতে আমাদের রপ্তানির পরিমাণ কিন্তু খুব ভালো, এবং সামনের দিনগুলিতে আরো ভালো যাওয়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি। এবং একটা সময় আমরা যেটা আশা করছি যে আমাদের যে ট্রেডিশনাল মার্কেট ইইউ এবং আমেরিকার উপর যে ডিপেন্ডেন্সি, সেখান থেকে বের হয়ে আসতে আমরা চেষ্টা করছি। এবং সেই ক্ষেত্রে আগামী দিনে যেটা আমরা আশা করছি যে এশিয়ান মার্কেটটা আরো অনেক বড় হবে, ফলে আমাদের ইউরোপ এবং আমেরিকার ডিপেন্ডেন্সিটা কমে আসবে। এটা যেমন আমরা কাজ করছি, পাশাপাশি আপনার প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনও কিন্তু আমরা চেষ্টা করছি, যেটার জন্য আমরা আপনারা দেখেছেন গত কয়েক বছর যাবৎ খুব অ্যাগ্রেসিভলি আমরা ম্যানমেড ফাইবারে যাওয়ার চেষ্টা করছি। কারণ সারা বিশ্বেই বর্তমানে ম্যানমেড ফাইবারের ডিমান্ডটা খুব বেশি, এবং এই ম্যানমেড ফাইবারে যেতে হলে আমাদের র মেটেরিয়ালস তো কিছুই নেই। সেই ক্ষেত্রে র মেটেরিয়ালস আমদানির ক্ষেত্রে আমরা ডিউটি ফ্রি অ্যাক্সেস সহ এনবিআর বা সরকারের সহযোগিতা চেয়েছি। যেখানে এখনো কিছু আনটাচ অবস্থায় রয়েছে এনবিআর, সেখানে এখনো কিছু কিছু জায়গায় ডিউটি ইম্পোজ করে রেখেছে। এটার যৌক্তিকতা কি সেটা আমাদের জানা নেই। তো সেই জায়গাগুলিতে আমার মনে হয় এনবিআর যদি আমাদেরকে সহযোগিতা করে, তাহলে আমাদের পক্ষে এই প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন বা যেটা আমাদের সারা বিশ্বে এখন ডিমান্ড সবচেয়ে বেশি, ম্যানমেড ফাইবারের পোশাক, সেই পোশাকে আমরা যেতে পারবো। এবং সেটা ভ্যালু এডিশনও বেশি, মানে হাই ভ্যালুড আইটেম সেখানে বেশি। সেই জায়গাটাকে আমরা এখন করতে চাই, আমরা যেতে চাই সেই জায়গাতে। আমরা এই বাজেটেই আমরা চাই যে বাজেটে যেন আমাদেরকে সহযোগিতা এখানে করা।
জি, নতুন বাজারে যাওয়ার ক্ষেত্রে কোন কোন মার্কেটগুলোকে আপনারা বেশি সম্ভাবনার দেখছেন? বিশেষ করে আপনি ইন্ডিয়ার কথা বলছেন, চায়নার কথা বলছেন, আফ্রিকার কিছু দেশ, দক্ষিণ আফ্রিকা সহ বেশ কিছু দেশের কিন্তু আমাদের রপ্তানি সম্ভাবনা আছে, কিন্তু সেখানে আমাদের দূরত্বের কারণে একটি আমরা হয়তো সেভাবে ফিজিবল হচ্ছি না। এই জায়গাগুলোতে এক্সপ্লোর করার ক্ষেত্রে কি মানে কি করা দরকার আর কি? আচ্ছা, আফ্রিকার মধ্যে সাউথ আফ্রিকা সহ বেশ কিছু কান্ট্রিতে আমাদের যাওয়ার সুযোগ কিন্তু রয়েছে, কিন্তু সেখানে একটা ট্যারিফ ব্যারিয়ার রয়েছে, যে এই ট্যারিফ ব্যারিয়ারটা নিয়ে আমরা অনেকবার কথা বলেছি, এবং সেটাকে যদি অ্যাড্রেস করা হয় এবং সেখানে যদি আমরা কোনো একটা এফটিএ বা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বা প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট করা হয়, তো সেই জায়গাটাতে আমাদের জন্য সুবিধা হবে। আদারওয়াইজ আমাদের জন্য সেখানে ওই ট্যারিফ দিয়ে সেখানে ঢুকাটা খুব কঠিন। যেটা নিয়ে যেমন আপনার নর্থ আমেরিকা, সাউথ আমেরিকার কান্ট্রিগুলি, ব্রাজিল রয়েছে, তারপর উরুগুয়ে রয়েছে, আর্জেন্টিনা, চিলি, এইসব চিলিতে যদি আমাদের এখন ডিউটি ফ্রি অ্যাক্সেস আছে, তো বাকি দেশগুলি যেমন ব্রাজিলে আমাদের ডিউটি রয়েছে, সেটাও কিন্তু একটা বড় বাজার রয়েছে। আর এদিকে আমাদের রাশিয়াতে কিন্তু একটা খুব বড় মার্কেট আছে, যেটাকে আমরা অনেকদিন যাবত চেষ্টা করতেছি, কিন্তু সেখানে আমরা কোনোভাবেই মার্কেটটা অ্যাচিভ করতে পারছি না। সেখানে আমাদের কিছু ট্যারিফ এবং নন ট্যারিফ ব্যারিয়ার আছে, সেইগুলিতে যদি কাজ করা যায় এবং সেখানেও যদি আমরা কোনো প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট করতে পারি তাদের সাথে, সেটা আমি মনে করি খুব জরুরি। কারণ এলডিসি থেকে গ্রাজুয়েশনের পরে আমাদের কিন্তু যদি প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট না থাকে, তাহলে এই মার্কেটগুলিতে আমাদের গুডস এক্সপোর্ট করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। সুতরাং এটা খুব জরুরি। জি, এই যে সামনে যেহেতু বাজেট আসছে, আপনি বলছেন যে বাজেটে আপনারা সহযোগিতা চান, কোন ধরনের সহযোগিতাগুলো আপনারা আসলে সরকারের কাছ থেকে চাচ্ছেন? ডাইভার্সিফিকেশনের জন্য যেটা খুব দুটো জিনিস খুব জরুরি। একটা হচ্ছে এই আপনার কাছে একটু পরে আসছি, আমাদের একটি লাইভ রয়েছে, আমরা একটু দেখছি যে এভিজি টেকনোলজিস লিমিটেডের ডিজিটাল পেমেন্ট সিস্টেম পকেটের বর্ষপূর্তি উদযাপনে যোগ দিয়েছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। দর্শক, আমরা আবারও আলোচনায় যাচ্ছি। জি, আপনার কাছে যে প্রশ্নটি ছিল যে আপনি সরকারের কাছে এই যে বাজেটের আপনারা কি সহযোগিতা চাচ্ছেন সে বিষয়ে বলছিলেন। যে আমরা গত 2 বছর যাবতীয় আমরা বলেছি যে এই র মেটেরিয়ালস আমদানির ক্ষেত্রে ম্যানমেড ফাইবারের ডিউটি ফ্রি অ্যাক্সেস গুলি দেওয়ার জন্য কিছু র মেটেরিয়ালস এখনো ডিউটি রয়ে গেছে, এটা একটা যেমন দিক রয়েছে। আরেকটা হচ্ছে যে এক্সিস্টিং আমাদের যে স্পিনিং মিল গুলিতে বা ইয়েগুলিতে যে মেশিনারিজ রয়েছে, সেই মেশিনারিজ গুলির সাথে আমরা নতুন কিছু পার্টস সংযোজন করলে সেখানে এই ম্যানমেড ফাইবারের ইয়েগুলি থেকে সুতা উৎপাদন থেকে শুরু করে অন্যান্য বিষয়গুলিকে আমরা কাজ শুরু করতে পারবো। তো এই ক্ষেত্রে একটা এনবিআর এর বাধা কিন্তু রয়েছে, যে কোনো মেশিনারি পার্টস আমদানির ক্ষেত্রে তাদের একটা হিউজ পরিমাণে ডিউটি রয়েছে। এটা আমি জানি না তাদের কি যুক্তি সেখানে, কেন আমাকে মেশিন আমদানি করতে দেওয়া হচ্ছে 1% ডিউটি দিয়ে, আর হয়তো আমার সেই মেশিনের পার্টস আমদানি করতে গেলে আমাকে 50 থেকে 100% পর্যন্ত ডিউটি দেওয়া লাগে। কেন? এটার কোনো কারণ আমাদের কাছে বোধগম্য নয়, এবং ওনারা এটার কোনো কারণ কখনো ব্যাখ্যা দেন না, কিন্তু এটাকে ইম্পোজ করে রেখেছেন। আমি মনে করি এই মেশিনারিজের সকল প্রকার যে পার্টস আমদানির ক্ষেত্রে ডিউটি ফ্রি করে দেওয়া দরকার। কারণ এই মেশিন এবং মেশিনের পার্টস যত বেশি আসবে, যত আমি এইটাকে ইনস্টল করতে পারবো, তত কর্মসংস্থান বাড়বে, আমার উৎপাদন বাড়বে। উৎপাদন বাড়লে সরকারের সেখানে রাজস্ব আহরণের পরিমাণ নানাভাবে কিন্তু বেড়ে যাবে। আমি জানি না কেন ওনারা এটাকে রেস্ট্রিকশন করে রেখেছেন বা প্রোটেক্ট করছেন নানাভাবে, এটা আমাদের কাছে বোধগম্য নয়। তো মেশিনারি পার্টসের আমদানির ক্ষেত্রে এই সকল যত রকমের ডিউটি এবং এআইটি রয়েছে সবকিছু প্রত্যাহারের জন্য আমরা অনুরোধ করব এই বাজেটে। তাহলে আমাদের পক্ষে ম্যানমেড ফাইবার এবং যে প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনে যাওয়াটা আমাদের জন্য সহজ হবে, এবং সেটা ছাড়া
সামনের দিনে কিন্তু কোনো বিকল্প নেই। জি অবশ্যই, আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব হাতেম আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। জি ধন্যবাদ। দর্শক, আমরা রপ্তানির নানা সম্ভাবনা এবং যে চ্যালেঞ্জগুলো রয়েছে সে বিষয় নিয়ে কথা বলছিলাম। আমাদের সাথে যুক্ত ছিলেন বিকেএমই এর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম। এবারে চলে যাচ্ছি শেয়ার বাজারের খবরে। সপ্তাহের শেষ দিনে লেনদেন চলছে পুঁজিবাজারে। এই মুহূর্তে পুঁজিবাজারের সবশেষ পরিস্থিতি জানতে সরাসরি চলে যাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে। এই মুহূর্তে লেনদেনের যে ধারাবাহিকতা আমরা গত এক সপ্তাহ দেখছি, পুরো সপ্তাহ ধরে আসলে সূচকের পতন দেখেছি এবং সেই পতন আজকেও অব্যাহত রয়েছে সপ্তাহের শেষ দিনে। এবং এই মুহূর্তে ডিএসসি এক্স ইন্ডেক্স কিন্তু 46 পয়েন্ট কমেছে, অবস্থান করছে 5325 পয়েন্টে। ডিএসসি সরিয়া ইন্ডেক্স কমেছে 12.5 পয়েন্টের মতো, অবস্থান করছে 1162-তে। ডিএস 30 কমেছে 16 পয়েন্ট, অবস্থান করছে 1913 পয়েন্টে। লেনদেনও প্রায় তলানিতে, 384 কোটি টাকা এখন পর্যন্ত লেনদেন হয়েছে। দিন শেষে সেটি হয়তো 500 কোটির আশেপাশে থাকতে পারে। এবং লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে বেশিরভাগ কোম্পানির কিন্তু দাম কমেছে, 297টি কোম্পানির দাম কমেছে, বেড়েছে মাত্র 52টির এবং অপরিবর্তিত রয়েছে 36টি কোম্পানির শেয়ারের দর। দর্শক, পুঁজিবাজারের পর এবার জানাতে চাই মুদ্রা, স্বর্ণ ও রূপার বাজারের আপডেট ও দরদাম। শুরুতেই মুদ্রা বাজার পরিস্থিতি। মুদ্রার বিনিময় মূল্য গত কিছুদিন ধরেই এই 117 টাকা দরে মার্কিন ডলার কিনছে বাণিজ্যিক ব্যাংকগুলো এবং সেটি বিক্রি করছে তারা 118 টাকায়। ইউরো কেনা হচ্ছে 125 টাকায়, বিক্রি 131 টাকা। পাউন্ডের কেনা দর 143, বিক্রয় 147। চীনা ইউয়ান কেনা হচ্ছে 13 টাকায়, বিক্রি হচ্ছে 17 টাকায়। সৌদি রিয়াল কেনা হচ্ছে 26 টাকায়, বিক্রি 31 টাকা। ভারতীয় রুপির কেনা দর 1 টাকা 32 পয়সা, বিক্রয় দর 1 টাকা 45 পয়সা। স্বর্ণের দরদাম জানাতে চাই। 22 ক্যারেট স্বর্ণ সবচেয়ে ভালো মানের যে স্বর্ণটি বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে সেটি প্রতি গ্রাম বিক্রি হচ্ছে 10,000 টাকার উপরে, 10,249 টাকা প্রতি গ্রাম। ভরিতে 1,19,544 টাকা। 21 ক্যারেটের দাম পড়ছে 1,14,109 টাকা। 18 ক্যারেট কিনতে গুনতে হবে 97,803 টাকা এবং সনাতন স্বর্ণ বিক্রি হচ্ছে প্রতি ভরিতে 80,867 টাকায়। রূপার দরদাম জানাবো। 22 ক্যারেট রূপা প্রতি গ্রামের দাম পড়ছে 180 টাকা, ভরিতে 2098 টাকা। 21 ক্যারেটের দাম 2005 টাকা। 18 ক্যারেট কিনতে খরচ হবে 1714 টাকা প্রতি ভরি এবং সনাতন রূপার দাম 1282 টাকা প্রতি ভরি। দর্শক, নিটল টাটা বিজনেস আওয়ারে এই মুহূর্তে সময় হলো আরও একটি বিরতির। ফিরব দেশ ও বিশ্ব বাণিজ্যের আরও খবর নিয়ে, সাথেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি নিটল টাটা বিজনেস আওয়ারে। এবারে জনপদের শিল্প ও বাণিজ্যের খবর। কোরবানি ঈদকে সামনে রেখে কোরবানির পশু মোটাতাজা করতে ব্যস্ত মৌলভীবাজারের প্রান্তিক খামারিরা। সে সময়ে ভালো লাভের আশায় গবাদি পশুর যত্ন আত্মীর কমতি নেই। কয়েক বছর ধরে ভারতীয় গরু আমদানি বন্ধ থাকায় সীমান্তবর্তী এই জেলায় বাড়ছে প্রাকৃতিক উপায়ে পশুপালন। শেখ সিরাজুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কেউ বাড়ির গোয়ালে, আবার কেউ পারিবারিক খামারে ব্যস্ত গরু পরিচর্যায়। ঈদুল আজহার বাকি মাসখানেক, তাই তো মৌলভীবাজারের প্রান্তিক খামারিরা শেষ সময়ে গবাদি পশু হৃষ্টপুষ্ট করতে সব চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই জেলায় ছোট বড় কয়েকশো পশুর খামারে কর্মসংস্থান হয়েছে অনেকের। অনেকে আবার কোরবানির হাট শুরুর আগেই খামারে এসে পছন্দ মতো পশু কিনছেন আগে ভাগেই। তবে বাজারে গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় ভালো দাম পাওয়া নিয়ে দুশ্চিন্তায় খামারিরা। অনেক দাম বেশি, এটা আমরা বুঝাইতে পারি না। মানুষের বেতন বেশি দিয়া খাবার দরকার না বর্তমানে। দেখা যায় যে ইন্ডিয়া তো গরু হয়ে যায়, খামারিও মূল্য মিলে না। তো এভাবে তো বাংলাদেশেও আমরা ফার্ম করিয়া তো আমরা ঠিকার মতো নাই। গোখাদ্যের কারণে আমরা সাময়িকভাবে আমরা এতটা আগাইতে পারতেছি না। খাদ্য তালিকার দাম বেশি, এই হিসাবে আমাদের লাভবান আমরা হইতে পারতেছি না। জেলা প্রাণী সম্পদ বিভাগ জানিয়েছে, চলতি বছর রোগবালাই কম থাকায় কোরবানির পশু সুস্থ রয়েছে। পাশাপাশি প্রান্তিক পর্যায়ে খামারিদের দেয়া হচ্ছে নানা সহযোগিতা। আমাদের এই মৌলভীবাজার জেলায় আমাদের এই গরু হৃষ্টপুষ্টকরণ খামারি যারা পালন করতেছে তাদের গরু দিয়েই আমাদের মৌলভীবাজার জেলায় আসন্ন কোরবানির ঈদ আমরা গবাদি পশু সরবরাহ করতে সফল হব।
চলতি বছর মৌলভীবাজারে গরু, ছাগল ও মহিষ মিলিয়ে প্রায় ৯৭,০০০ পশু কোরবানির জন্য প্রস্তুত রয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বগুড়ার মাঠে মাঠে চলছে বোরো ধান কাটা ও মাড়াই। ইতিমধ্যে 40% জমির ধান কাটা হয়েছে। চাষিরা ব্যস্ত সোনালী ফসল ঘরে তুলতে। তবে কৃষকরা বলছেন সার, কীটনাশক সহ কৃষি উপকরণের দাম বেড়ে যাওয়ায় বেড়েছে উৎপাদন খরচ। তাই ভালো ফলন হলেও দাম নিয়ে শঙ্কায় আছেন তারা। আর কৃষি বিভাগ জানিয়েছে এবছর উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। বগুড়া থেকে আব্দুর রাজ্জাকের ক্যামেরায় আব্দুস সালাম বাবুর রিপোর্টে বিস্তারিত। সবুজ ধানক্ষেত এখন সোনালী রূপ ধারণ করেছে। বাতাসে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন। বগুড়ার মাঠে মাঠে এখন ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত কৃষক। জেলার নন্দীগ্রাম, শিবগঞ্জ, শাহজাহানপুর, সদর উপজেলা সহ প্রায় সব উপজেলাতেই চলছে এমন ব্যস্ততা। তবে এবার চলমান তাপপ্রবাহে অতিরিক্ত সেচ দিতে হয়েছে জমিতে। বেড়েছে সার, কীটনাশক সহ শ্রমিকের মজুরিও। কৃষকরা বলছেন ভালো ফলন হলেও খরচ বেড়ে যাওয়ায় দাম নিয়ে শঙ্কায় তারা। এই রাসায়নিক সারের দামও বেশি, খরচা বেশি হয়ে যাচ্ছে, কামড়া পেটের দামও বেশি, এতে তো খরচা হয়ে যায়। ফলন এই মৌসুমে এবছর চলতি বছরে ফলন খুব ভালো ফলন হয়েছে এবং দামও ভালো আছে। দাম 1200 টাকার উপরে মন ধান এখন। কৃষি বিভাগ জানিয়েছে উন্নত ফলন নিশ্চিত করতে নানা পরামর্শ সহ প্রযুক্তিগত সহায়তা দেওয়া হচ্ছে কৃষকদের। এবার উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে দাবি জেলা কৃষি কর্মকর্তাদের। আবহাওয়া যদি এই অবস্থায় থাকে, আল্লাহর রহমতে আমরা সেই ইনশাল্লাহ সেখানে লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবো। আমাদের যে টার্গেট আছে ধান এবং চাল উৎপাদনের, এখানে আমরা পৌঁছতে পারবো। আমরা ইতিমধ্যে প্রায় 40% ধান কর্তন করেছি। আমরা দেখছি যে এখানে বিঘা প্রতি আমাদের 25 থেকে 26 মণ পর্যন্ত কিন্তু আমরা জাতভেদে বিভিন্ন ধানের ফলন পেয়েছি। কৃষি বিভাগের তথ্য বলছে চলতি বছরে জেলায় 1,87,810 হেক্টর জমিতে বোরো চাষাবাদ হয়েছে, যেখান থেকে উৎপাদন হতে পারে 11,84,000 মেট্রিক টন ধান। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে বিশ্ব বাণিজ্যের খবর। সম্পর্কের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে কাতারে বাণিজ্য মেলার আয়োজন করেছে বাংলাদেশ দূতাবাস। রিলায়েন্স ইভেন্টস অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট এবং বাংলা ইভেন্ট ইন্টারন্যাশনালের সহযোগিতায় এই মেলা 23 থেকে 25 মে পর্যন্ত কাতারের দোহার ক্রাউন প্লাজায় চলবে। মেলায় 30টি বাংলাদেশি কোম্পানি অংশগ্রহণ করেছে। তুলে ধরা হয়েছে বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগের সম্ভাবনা। কাতার থেকে মামুনুর রশিদের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। দূতাবাসের উদ্যোগে বাংলাদেশ ও কাতারের কূটনৈতিক সম্পর্কে 50 বছর সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত হতে যাচ্ছে বাংলাদেশ ট্রেড ফেয়ার কাতার 2024। রিলায়েন্স ইভেন্টস অ্যান্ড এক্সিবিশনের ম্যানেজমেন্ট এবং বাংলা ইভেন্ট ইন্টারন্যাশনালের সহযোগিতায় ক্রাউন প্লাজায় 23 থেকে 25 মে প্রতিদিন সকাল থেকে রাত 10টা পর্যন্ত 3 দিন ব্যাপী অনুষ্ঠিত হবে এই মেলা। এই উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশের দূতাবাসের প্রতিনিধি দলের পক্ষে দূতাবাসের মিশন উপপ্রধান মোহাম্মদ ওয়ালিউর রহমান, রিলায়েন্স ইভেন্টস অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্টের প্রতিষ্ঠাতা ও সিইও এম.এ. মুরাদ হোসেন উপস্থিত থেকে দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে বিদ্যমান দীর্ঘ বন্ধুত্ব সম্পর্কে নতুন মাত্রা উন্নতি করতে আয়োজনের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন। সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য ছড়িয়ে দিতে মেলায় বাংলাদেশি শিল্পীদের অংশগ্রহণে থাকবে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। দর্শক, এই ছিল নিটল টাটা বিজনেস আওয়ারের আজকের আয়োজনে। ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ও খবরের বিশ্লেষণ জানতে চোখ রাখুন রবি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় বিজনেস আওয়ারে। এছাড়া রাত 9টায় বিজনেস এক্সপ্রেস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।